সবসময় তো মেয়েদের জীবনের স্টোরি শেয়ার করি আপনাদের সাথে, কিন্তু আজকে একটা প্রবাসী ভাইয়ের জীবনের স্টোরি শেয়ার করব। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার মনে হয় এটা থেকে অনেক কিছু শেখার আছে। তো শুরু করছি। আমার কাছে যেভাবে স্টোরিটা এসেছে ঠিক সেইভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আমার নাম আরিফ। সময়টা ছিল 2018 সাল। তখন ছিল আমার 25 বছর। ঘরের বড় ছেলে হওয়ার কারণে ফ্যামিলির দায়িত্বটা আরো 5 বছর আগেই ঘাড়ে চলে এসেছিল। পড়ালেখার সাথে সাথে কিছু টিউশনিও করতাম, যেগুলোর টাকা পুরোটাই বাবা মার হাতে দিতাম, যাতে করে আমাদের সংসারটা একটু সচ্ছলভাবে চলে। এর মধ্যে একটা মেয়ের সাথে প্রায় কিছুদিন ধরেই কথা হয়। মেয়েটাকে অনেক ভালো লাগে, মোট কথা মেয়েটাকে ভালোবেসে ফেলেছি আমি। আমার থেকে 2 ব্যাচ জুনিয়র ছিল। আমার ছোট 2 বোন এবং একটা ভাই আছে। আমরা 4 ভাই বোন। হঠাৎ করে একদিন মামার বাড়ি থেকে ফোন আসে। মামা বলে যে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আমার মা তো খুশিতে আটখানা হয়ে গেছে, বড় ছেলেকে বিদেশে পাঠাবে। বাবা যখন ডেকে বলল তোমাকে প্রবাসে পাড়ি জমাতে হবে, তখন আমি চুপচাপই ছিলাম, কিছুই বলিনি। কারণ সংসারের দায়িত্বটা আস্তে আস্তে আমার ঘাড়ের উপর পুরোটাই চলে আসছিল। আর তাছাড়া বাবারও বয়স হচ্ছে। আমাদের একটা মুদি দোকান আছে, যেটা বাবা অবসর টাইম চালায়, আর একটা কর্মচারী আছে, কিন্তু মাঝে মধ্যে ছোট ভাই যেও বসে। আমার তেমন একটা বসা হয় না, কারণ লেখাপড়া টিউশনি নিয়ে ভালোই ব্যস্ত থাকতাম আমি। যখন বিদেশে যাওয়ার কথা হলো, তখন বাবা মাকে জানালাম যে আমি বিয়ে করে রেখে যেতে চাই। তারাও আমার কথায় রাজি হলো। তারপর আমাদের বিয়ে হলো। আমার সেই পছন্দের মানুষটাকেই আমি বিয়ে করলাম। জাপানে পাড়ি জমাই। মোট কথা আমি একটু টুকটাক মেকানিকের কাজ জানতাম, তো গাড়ির মেকানিকের কাজে নিয়োজিত করা হয় আমাকে। স্বপ্ন ছিল লেখাপড়া করে অনেক বড় কিছু হব, কিন্তু ফ্যামিলির দায়িত্বর চাপে পড়ে হঠাৎ করেই আমার জীবনটা একটা মেকানিকে পরিণত হলো। জাপানের মতো জায়গায় মেকানিকের কাজ করাটা ছিল খুবই কষ্টকর একটা ব্যাপার। 2টা হাতের অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো। আঙুলের গিরায় গিরায় এক একটা করে দাগ হয়ে যেতে লাগলো। এর মধ্যে আবার আমাদের ভালোই 4-5 মাস কাটছিল। আমার নতুন বউ, তার সাথে ভালোই মোটামুটি কয়েকদিন কথা হচ্ছিল, কিন্তু 3 মাস পর থেকে হঠাৎ করে কেন জানি আমার বউটা একটু চেঞ্জ হয়ে গেল। ফোন দিলে প্রায় সময় তাকে ব্যস্ত পেতাম। জিজ্ঞেস করলে বলতো যে তার বাবার বাড়ির মানুষের সাথে কথাবার্তা হয়, যেহেতু তার স্বামী বাড়িতে নেই, তার একা একা লাগে, তাই বাবার বাড়ির সাথে সবসময় ভিডিও কলে যুক্ত থাকে। ভেবেছি ছোট মানুষ, সমস্যা নেই, আমি যেহেতু নেই আর আমি নতুন বিয়ে করে রেখে চলে এসেছি, ওরও মনটা হয়তো বা খারাপ থাকে, তাই প্রায় সময় চাইতাম ওর মনটা ভালো রাখার। যখন যা চাইতো সাথে সাথেই দিয়ে দিতাম। নিজের কষ্টের কথা কখনোই চিন্তা করতাম না। আমি একটা মেসে থাকতাম, তো ওখানে মোট 8 জন মিলে থাকতাম। 8 জন মিলেই খাবার দাবারের ব্যবস্থা করা হতো, যার ভাগে যেটা পড়তো সেটাই আনতে হতো। মোট কথা আমরা একটু যৌথভাবেই থাকতাম একসাথে। আমার মতো এরকম অনেক ছেলেরাই ছিল ওখানে। কেউ ছিল নিজের বউয়ের শখ-আহ্লাদ পূরণের জন্য, তার বিলাসিতার জন্য অনেক বেশি টাকা ইনকাম করতে, আবার কেউ ছিল বাবা মার ঋণ পূরণ করার জন্য কাজ করতে, আবার কেউ কেউ ছিল নিজের ভবিষ্যৎ করতে। প্রবাসী জীবনটা আমরা অনেকে মনে করি অনেক সহজ, বিদেশে গেল আর টাকা পাঠালো, হয়ে গেল। আসলে প্রবাসী জীবনটা যে কতটা কষ্ট, এটা শুধুমাত্র একটা প্রবাসীই জানে। অনেক রাত তো দেখা গেছে না খেয়ে কাটিয়ে দিয়েছি, তাও পরিবারকে বুঝতে দেইনি। টাকার প্রয়োজন নিজের ছিল, তারপরেও পরিবারের প্রয়োজন আগে মিটিয়েছি। নিজের জীবনের চাইতে পরিবারের মানুষের জীবনের কথা আগে চিন্তা করছি। হঠাৎ করে একদিন বাবা ফোন দিয়ে বলল ছোট ভাইয়ের কলেজে যেতে কষ্ট হচ্ছে, তাই ওকে একটা বাইক কিনে দেওয়ার কথা, আমি যাতে কিছু টাকা দিই। তখন আমি জিজ্ঞাসা করলাম বাকি টাকা কোথা থেকে ম্যানেজ করবা? আব্বু বলল যে বাকি টাকা দোকান বিক্রি করে দিবে। তখন আমি বললাম এই সামান্য একটা ছোট দোকান, তুমি এটা বিক্রি করবা কেন? এটা না বিক্রি করে পুরো টাকাটাই আমি দিব, চিন্তা করো না, অবসর সময় তো তুমি ওইখানে বসো, ওইটা ওভাবেই থাকুক। বাবা এক কথায় রাজি হয়ে গেল। আর বললাম আমাকে কিছু সময় দাও, 2-3 মাসের মতো আমি ওর বাইকের টাকা পাঠাবো। এমন না যে আমি সংসারের টাকার না দিয়ে বাইকের টাকা পাঠাবো, টাকাটা আমার কাছ থেকেই ম্যানেজ করতে হবে। 3 মাস 2 বেলা খাবার খেয়েছি, 1 বেলা খাইনি। না খেয়ে সেই টাকা জমিয়ে ভাইয়ের জন্য বাইক কেনার জন্য 2.5 লক্ষ টাকা বাংলাদেশে পাঠাই। এর মধ্যে আমার বউয়ের শখ আহ্লাদ তো ছিলই। আজকে 5,000, কালকে 2,000, পরশু 3,000, এমন করে করে প্রায়ই তার বিকাশে আমি টাকা পাঠাতাম।
আমার এর মধ্যে একটা ভুল ছিল। ভুলটা ছিল আমি তাকে জিজ্ঞাসা করতাম না টাকাটা কিসের জন্য। মেয়েটাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। ভাবতাম বিয়ে করে রেখে এসেছি আর এতদিন প্রেম করছি, মেয়েটা আমার সাথে ধোকা দিবে না। ভাইকে বাইক কিনে দেওয়ার কিছুদিন পরে শুনলাম ছোট বোনটার নাকি বিয়ে হবে। বাবা মা ফোন দিয়ে বলল যে ছেলে পক্ষ এসে দেখে গেছে, বিয়ে পাকাপাকি হয়ে গেছে, সামনের মাসে ছোট বোনটার বিয়ে। আমাকে আমার মা জানালো বোনকে 5 ভরি স্বর্ণ দিয়ে বিদায় করতে হবে, এটা নাকি ছেলের মার ডিমান্ড, আর কিছুই চায় না। তখন আমিও রাজি হয়ে গেলাম, বললাম ঠিক আছে, কিন্তু এই 1 মাসের মধ্যে তো আমার 5 লক্ষ টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব না। তুমি কারো কাছ থেকে ঋণ করো, সেই টাকাটা আমি দিব। 3 লাখ টাকার মতো ঋণ করো, বাকি 2 লাখ টাকা আমি 1 মাসের মধ্যে পাঠাচ্ছি। মা বলল ঠিক আছে, তোর মামার থেকে নিব। তোর মামার থেকে তো তোকে বিদেশে পাঠানোর সময়ও টাকা দিছি, সেখান থেকেই নিলাম, সমস্যা নাই, কিন্তু তুই সময় মতো দিয়ে দিস। এখানে বলে রাখি, প্রতি মাসে আমার মামাকে 50,000 টাকা করে দিতে হয়, কারণ সে আমাকে বিদেশে আসার সময় যথেষ্ট পরিমাণের টাকা দিয়েছিল। সেই টাকাগুলো আমার পরিশোধ করতে হচ্ছে। সেই টাকার সাথে আরও যোগ হলো বোনের বিয়ের ঋণটা। যাই হোক, মোটামুটি ভালোভাবে বোনের বিয়েটা পার হলো। এমন করতে করতে 2 থেকে 3 বছর শেষ হয়ে গেল। 18 সাল থেকে আমি 21 সাল পর্যন্ত জাপানে ছিলাম। তারপরে বাংলাদেশে আসার কথা হলো আমার, কিন্তু আমার পরিবারের মুখে হাসি ছিল না। তাদের কথা ছিল মোট কথা একেবারে ঋণ শেষ করে তারপরে বাড়িতে আসতে। কিন্তু আমার মনটা জানি কেমন কেমন করছিল। আমার খুব নিজের আপন মানুষদের সাথে থাকতে ইচ্ছে করছিল, নিজের আপন মানুষদের দেখতে ইচ্ছে করছিল। কিন্তু আমার পরিবারের লোকজন বলল যে ঋণ শেষ করে আসতে। এর মধ্যে আমার বউকে জিজ্ঞেস করলাম তুমি কি চাও? সেও বলল যে সমস্যা নেই, আব্বু আম্মু যেটা বলে সেটাই শোনেন, এত তাড়াতাড়ি আসার দরকার নেই। খুব খারাপ লাগলো। মানুষের বউ চায় স্বামী তাড়াতাড়ি চলে আসুক, কিন্তু আমার বউ চায় যে আমি যেন দেরি করে আসি। ভাবলাম বউটা বোধহয় একটু বেশি ভালো, আমাদের পরিবারের কথা চিন্তা করে নিজের শখ আহ্লাদ ত্যাগ করছে, স্বামীর সোহাগ ত্যাগ করছে। তারপর 5 মাস লাগে আমার পুরা ঋণ ক্লিয়ার করতে। তারপর কাউকে না বলেই আমি বাংলাদেশে চলে আসি সারপ্রাইজ দিব বলে। কিন্তু বাড়িতে এসে শুনি যে আমার বউ বাপের বাড়িতে। তার 1 সপ্তাহ আগে থেকে আমি কথা বন্ধ করে দিয়েছিলাম সবার সাথে, যাতে করে সারপ্রাইজটা দিতে পারি। বাড়িতে এসে শুনি আমার বউ বাপের বাড়িতে। কাউকে কিছু না বলতে বলে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যাই তার বাপের বাড়িতে। যে শুনি সে নাকি বাইরে গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে তার বাবা মাও জানে না। তারপর কাউকে কিছু না বলে আমি আমার বাড়ির দিকে রওনা দিই। আসার সময় দেখলাম আমার বউ অন্য একটা ছেলের সাথে রিক্সা দিয়ে হাসতে হাসতে আইসক্রিম খাচ্ছে। এই বিষয়টা দেখে আমার মাথায় অনেক বড় একটা আঘাত লাগে যে এই ছেলেকে তো কখনো দেখিনি, ওর পরিবারের কোনো ভাইটাইও না, তাহলে এই ছেলেকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, একটা দোকানে চা খাচ্ছিলাম, সেখান থেকে দেখলাম ছেলেটা আমার বউয়ের চুল সাইড করে দিচ্ছে, কানের কাছে গুজে দিচ্ছে। মনে হচ্ছিল যে যেই বউকে 3 বছর যাবৎ আমি স্পর্শ করি না, সেই বউকে অন্য পুরুষ স্পর্শ করছে। কলিজাটা ফেটে যাচ্ছিল হঠাৎ করেই।